where the mind is without fear and the head is held high, where knowledge is free. নমস্কার, আমি বার্লো গার্লস হাই স্কুলের রসায়ন বিভাগের শিক্ষিকা শ্রীমতী দেবশ্রী সরকার। মাননীয় ডিএম মহাশয়ের উদ্যোগে যে অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে, সেই ব্যবস্থাপনার অংশ হিসাবে আজকে আমি দশম শ্রেণীর ভৌতবিজ্ঞানের রসায়ন অংশেরই একটি চ্যাপ্টার কেমিক্যাল বন্ডিং বা রাসায়নিক বন্ধন তোমাদেরকে পড়াবো। রাসায়নিক বন্ধন পড়ার আগে আমাদের জানতে হবে বন্ধন কী এবং বন্ধন কোথায় কোথায় আমরা বন্ধন দেখতে পাই, পরমাণুর মধ্যেও কি বন্ধন থাকতে পারে। তার আগে আমরা কয়েকটা স্লাইড দেখে নিই। দেখো, আমরা কয়েকটা প্রজেক্টরের ছবি দেখতে পাচ্ছি যে আমরা কেউই কিন্তু একা থাকতে পছন্দ করি না। কেউ পছন্দের লোক, যারা আমাদের বন্ধু, ভাই, বোন, তাদের সাথে একসাথে থাকতে পছন্দ করি, অর্থাৎ আমরা বন্ধনে থাকতে পছন্দ করি। যেরকম প্রকৃতিতে আমরা সবাই বন্ধন বা জোড়ে থাকতে পছন্দ করি, গাছপালা তার ব্যতিক্রম নয়। তাহলে আমরা দেখতে পারলাম যে আমরা সকলেই কিন্তু বন্ধন বা জোড়ে থাকতে পছন্দ করি। তাহলে আমরা যে জিনিস দিয়ে তৈরি, মানে পরমাণু, তারা কি করতে চায়? তারাও কি বন্ধনে থাকতে পছন্দ করে? হ্যাঁ, তারাও একা থাকতে চায় না, তারাও বন্ধনে থাকতে পছন্দ করে। এবং বন্ধনে থাকে বলেই আমরা কিন্তু এত রকম যৌগ দেখতে পাই। নাহলে আমরা শুধুমাত্র হাইড্রোজেন গ্যাস পেতাম, অক্সিজেন গ্যাস পেতাম, জল নামক যৌগটা পেতাম না। এবং সেটা যদি না পেতাম তাহলে কি হতো প্রকৃতির অবস্থা, তোমরা বুঝতে পারছো। এবার বন্ধনে কি করে একটা পরমাণু আরেকটার পরমাণুর সাথে বন্ধনে অংশগ্রহণ করছে, তার বিভিন্ন তত্ত্ব বিজ্ঞানীরা দিয়েছেন। প্রথমে বিজ্ঞানীরা মনে করতেন যে পরমাণুর মধ্যে হয়তো হুক আছে। যেরকম যদি দেখি যে এটা একটা পরমাণু, এর একটা হুক, এবং আরেকটি পরমাণু আরেকটি হুক, এবং এই হুকগুলো পরস্পরের সাথে যুক্ত হয়ে পরমাণু বন্ধনে অংশগ্রহণ করছে। কিন্তু এই ধারণাটা কিছুদিনের মধ্যেই নস্যাৎ হয়ে যায়। বিজ্ঞানী আইজ্যাক নিউটন বলেন যে পরমাণুর মধ্যে এরকম কোনো হুক থাকতে পারে না। পরমাণুগুলো পরস্পরের সাথে যুক্ত হয় একটা বলের মাধ্যমে, পরমাণুগুলো পরস্পরের সাথে যুক্ত হয় একটা ফোর্সের মাধ্যমে। এবং পরবর্তীকালে বিজ্ঞানী বোলজম্যান এবং জে.এন. লুইস এরা পরীক্ষা নিরীক্ষা করে জানতে পারেন যে পরমাণুগুলো কিন্তু রাসায়নিকভাবে বন্ধনে অংশগ্রহণ করছে। অর্থাৎ রাসায়নিকভাবে মানে রাসায়নিক ব্যাপারটা মানেই হচ্ছে তার ইলেকট্রনরা বন্ধনে অংশগ্রহণ করছে। তাহলে রাসায়নিক বন্ধনের আমি যদি সংজ্ঞা বলি, তাহলে বোর্ডে দেখতে পারবে রাসায়নিক বন্ধনের সংজ্ঞা আমি লিখেছি। একই বা ভিন্ন মৌলের দুই বা ততোধিক পরমাণু যে আকর্ষণী বলের প্রভাবে সুসংবদ্ধ হয়ে মৌলিক বা যৌগিক অণু বা আয়ন গঠন করে, সেই আকর্ষণী বলকে রাসায়নিক বন্ধন বলে। তাহলে বোঝা যাচ্ছে যে রাসায়নিক বন্ধন কিন্তু একটা আকর্ষণী বল। তাহলে পরমাণুর মধ্যে যুক্ত হচ্ছে দুটো পরমাণু, একই রকম হোক বা আলাদা হোক, তারা এক বা ততোধিক হোক, তাদের আকর্ষণী বলের মাধ্যমে পরস্পরের সাথে যুক্ত হচ্ছে। এবার প্রশ্ন হতে পারে যে কেন তারা যুক্ত হচ্ছে, কেন তারা একা থাকতে চাইছে না, কেন তারা পরস্পরের সাথে যুক্ত হচ্ছে? তার দুটো কারণ আছে। প্রথম কারণ হচ্ছে শক্তির হ্রাসকরণ। কোন শক্তি? অবশ্যই সেটা পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সকলেই আমরা মিনিমাম স্থিতিশক্তি চাই। আমাদেরকে এখন যদি 5 তলার ছাদে দাঁড় করিয়ে দেয়, আমরা একটুও স্টেবিলিটি
পাবো না। আমরা কোথায় স্টেবিলিটি পাবো? আমরা যত মাটির কাছে থাকবো তত আমাদের স্মৃতিশক্তি কম হবে, তার ফলে আমাদের স্টেবিলিটি আমরা গেইন করব। প্রত্যেকটা সিস্টেমই তাই, পরমাণু অণুর ক্ষেত্রেও তাই। পরমাণু এবং অণুর যে সিস্টেম, তারাও এমন একটা সিস্টেম তৈরি করতে চায় যাতে তাদের পোটেনশিয়াল এনার্জিটা কম হয়। তারা তাহলে পোটেনশিয়াল এনার্জি যত কম হবে, স্মৃতিশক্তি যত কমাতে পারবে, তত তারা স্থায়িত্ব পাবে বা স্টেবিলিটি গেইন করবে। যখন দুটো পরমাণু কাছাকাছি আসবে তখন কি হতে পারে? ধরো এখানে দুটো পরমাণুর আমি দেখাচ্ছি, একটা হচ্ছে নিউক্লিয়াস, এটা আরেকটা পরমাণু নিউক্লিয়াস, ঠিক আছে? তাহলে পরমাণুর সাথে নিউক্লিয়াস ছাড়া আর কি আছে? আর থাকে হচ্ছে ইলেকট্রন। তাহলে এদের মধ্যে কি কি বল কাজ করবে? তাহলে নিউক্লিয়াস দুটোর মধ্যে পরস্পরের কি কাজ করে তোমরা জানো? সমধর্মী যদি চার্জ হয় তাহলে তাদের মধ্যে রিপালসিভ ফোর্স বা বিকর্ষণ বল কাজ করে। তাহলে ইলেকট্রনের মধ্যেও একই রকম বিকর্ষণ বল কাজ করবে। কিন্তু একটা ইলেকট্রন এবং একটা প্রোটন বা নিউক্লিয়াস যেহেতু তাদের মধ্যে যেহেতু আকর্ষণ বল কাজ করবে, কারণ তারা বিপরীত ধর্মী চার্জ। তাহলে এই ইলেকট্রন এই প্রোটন এদের মধ্যেও অ্যাট্রাকটিভ ফোর্স, আবার এই ইলেকট্রন এই প্রোটন অর্থাৎ নিউক্লিয়াস তাদের মধ্যেও অ্যাট্রাকটিভ ফোর্স, এবং এই ইলেকট্রন এই প্রোটনের মধ্যেও অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করে। তাহলে দেখতে পাচ্ছি যে আমরা একই সাথে কিন্তু যখন দুটো পরমাণু কাছে আসছে, রিপালসিভ ফোর্স এবং অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করে, এবং যে ক্ষেত্রে এই আকর্ষণী বলটা বিকর্ষণী বলকে ছাড়িয়ে যায়, মানে বেশি হয়, তখন তার কি হয়? সেই সিস্টেমের স্মৃতিশক্তিটা হ্রাস হয় এবং তার ফলে বন্ধনটা তৈরি হচ্ছে। তাহলে পরমাণুর বন্ধন ঘটনের প্রধান কারণ হচ্ছে তার শক্তি হ্রাসকরণ। আমার যদি দুটো পরমাণু কাছে আসলে, দুটো বা তিনটে কাছে আসলে তাদের শক্তিটা লস হয়, তবেই কিন্তু বন্ধন গঠন হবে। নেক্সট যে নীতি সেটা হচ্ছে দ্বৈত বা অষ্টক নীতি। দ্বৈত বা অষ্টক নীতি জানার আগে তোমাদের আগে একটা আমরা স্লাইডে চলে যাচ্ছি, তোমরা দেখো। আমরা জানি যে বিজ্ঞানী র্যালে এবং র্যামজে যখন নোবেল গ্যাসগুলো আবিষ্কার হলো, তখন আমরা দেখলাম যে এরা কিন্তু নিষ্ক্রিয়, মানে এরা কখনোই রিয়াকশন করতে চায় না। তাহলে এদের ইলেকট্রনিক কনফিগারেশনগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে এদের বাইরের কক্ষে একমাত্র হিলিয়াম ছাড়া বাইরের কক্ষে, যোজ্যতা কক্ষে সবারই কটা করে ইলেকট্রন আছে? সবারই 8টি করে ইলেকট্রন আছে। তাহলে বোঝা যাচ্ছে যে পরমাণু এই দ্বৈত নীতি বা অষ্টক নীতি অর্থাৎ বাইরের কক্ষে 8টি করে বা 2টি করে ইলেকট্রন রাখার প্রচেষ্টা করার জন্য রাসায়নিক বন্ধনে অংশগ্রহণ করে, এবং এই 8টি বা 2টি রাখতে পারলেই তারা স্টেবিলিটি গেইন করে। তাহলে রাসায়নিক বন্ধন হওয়ার আরেকটি কারণ হচ্ছে এই দ্বৈত নীতি বা অষ্টক নীতিকে স্যাটিসফাই করা। এবার আমরা দেখব যে এই যে রাসায়নিক বন্ধন কেন হয়, কি সেটা আমরা জানলাম। রাসায়নিক বন্ধন ক ধরনের হতে পারে? প্রধানত রাসায়নিক বন্ধন 3 ধরনের: আয়নীয় বন্ধন, সমযোজী বন্ধন এবং অসমযোজী বন্ধন। যদিও তোমাদের ক্লাস 10-এর আমাদের শুধুমাত্র আয়নীয় বন্ধন এবং সমযোজী বন্ধন এটুকু জানলেই চলবে, অসমযোজী বন্ধন আমাদের সিলেবাসে নেই। প্রথমে আমরা জানব আয়নীয় বন্ধন কি। 1916 খ্রিস্টাব্দে বিজ্ঞানী কোসেল এই আয়নীয় বন্ধনের তত্ত্ব দেন। উনি বলেন যে নিকটতম নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস লাভের প্রচেষ্টায় তড়িৎ ধনাত্মক ধাতু কি করে? তীব্র তড়িৎ ধনাত্মক ধাতু কি করে? ইলেকট্রন এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে দেয়। এবং তীব্র ঋণাত্মক অধাতু কি করে? সেই এক বা একাধিক ইলেকট্রন কি তারা গ্রহণ করে। তার ফলে ধাতু কি তৈরি করে? ধাতু তৈরি করে হচ্ছে ক্যাটায়ন, আর অধাতু তৈরি করে হচ্ছে অ্যানায়ন। এবার আমরা জানি যে ক্যাটায়ন এবং অ্যানায়ন দুটো পরস্পর বিপরীতধর্মী চার্জ, তারা কাছাকাছি আসলে তবে যে বন্ধনটা তৈরি হয় তাকেই বলা হয় আয়নীয় বন্ধন। তাহলে আয়নীয় বন্ধন হলো কেবলমাত্র স্থির তড়িৎ আকর্ষণ বল। আয়নীয় বন্ধন কি? স্থির তড়িৎ আকর্ষণ বল। তাহলে বোঝা গেল যে যখন আমরা দেখব প্রধানত ধাতু এবং অধাতু আছে। যদি আমরা দেখি যে একটা যৌগে ধাতু এবং অধাতু আছে,
অর্থাৎ এরকম জায়গায় আমরা আয়নীয় বন্ধন পাবো যেখানে দুটো মৌলের মধ্যে অনেকটাই তফাৎ থাকবে। কিসের তফাৎ থাকবে? তাদের ইলেকট্রোনেগেটিভিটি, ইলেকট্রন অ্যাফিনিটি, তড়িৎ ঋণাত্মকতা, এগুলোর কিন্তু অনেকটা বিশাল পার্থক্য থাকবে। অর্থাৎ একটা ধাতু তীব্র ধনাত্মক এবং একটা অধাতু হবে, তখনই কিন্তু আমরা সেক্ষেত্রে আয়নীয় বন্ধন খুঁজে পাবো। যখনই আমরা দেখব ধাতু এবং অধাতু আছে, তখনই আমরা বুঝে যাব তাদের মাঝের বন্ডটা হচ্ছে অবশ্যই আয়নীয় বা তড়িৎযোজী বন্ধন। ধাতুর ক্ষেত্রে কি হয়? বাইরের কক্ষে সাধারণত একটা, দুটো এবং তিনটে ইলেকট্রন থাকে, এবং অধাতুর ক্ষেত্রে কি হয়? সাধারণত বাইরের কক্ষে কটা ইলেকট্রন থাকে? 5টা, 6টা বা 7টা। তার ফলে ধাতু এই একটা, দুটো বা তিনটে ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়ন তৈরি করে, এবং অধাতু সেই একটা, দুটো, তিনটে ইলেকট্রন গ্রহণ করে তাদের অষ্টক পূর্ণ করে বাইরের কক্ষে এবং অ্যানায়ন তৈরি করে, এবং ক্যাটায়ন এবং অ্যানায়ন পরস্পরের সাথে স্থির তড়িতাকর্ষণ বল দ্বারা যুক্ত হয়ে আয়নীয় বন্ধন তৈরি করে। এবার আমরা দেখব কয়েকটি আয়নীয় বন্ধন যুক্ত যৌগের উদাহরণ। এবার আমরা দেখব কয়েকটি আয়নীয় যৌগের গঠন দেখার আগে আমরা কিভাবে দেখাচ্ছি গঠনটাকে, সেটা আমরা কোন পদ্ধতিতে দেখাচ্ছি? এটা হচ্ছে লুইস ডট গঠন। বিজ্ঞানী লুইস একটা ইলেকট্রনকে ডট বা ক্রসের মাধ্যমে যে প্রকাশ করছে এবং সেইভাবেই আমরা পরমাণুগুলোকে দেখাচ্ছি, সেটাকেই বলা হচ্ছে লুইস ডট গঠন। এই ইলেকট্রন ডট গঠন দেখানোর জন্য একটা কথাই মনে রাখতে হবে, আমরা কিন্তু কেবলমাত্র যোজ্যতা কক্ষের ইলেকট্রনকে দেখাবো। ভেতরের কক্ষে যেহেতু দরকার নেই, তাই ভেতরের কক্ষের ইলেকট্রন এখানে দেখানো হচ্ছে না, আমরা কেবলমাত্র যোজ্যতা কক্ষের ইলেকট্রন দেখাবো। তাহলে দেখি সোডিয়াম ক্লোরাইড কীভাবে তৈরি হচ্ছে। এখানে দেখো সোডিয়াম ধাতু 11টি ইলেকট্রন আছে, তাহলে ইলেকট্রনিক কনফিগারেশন কত? 2, 8, 1, এবং বাইরের কক্ষে ইলেকট্রনটা দেখানো হচ্ছে। একই রকমভাবে ক্লোরিন অধাতুর 17টা ইলেকট্রন 2, 8, 7, এবং বাইরের কক্ষে 7টি ইলেকট্রন দেখানো হয়েছে অন্য কালারের চক দিয়ে। এবার কি করবে? সোডিয়াম তার একটা ইলেকট্রন ত্যাগ করলেই সে বাইরের কক্ষে 8টি ইলেকট্রন রাখতে পারছে, তাহলে এই ইলেকট্রনটা সোডিয়াম কাকে দিয়ে দেবে? ক্লোরিনকে। তার ফলে ক্লোরিন কি হবে? বাইরের কক্ষে 8টি ইলেকট্রন হবে, স্টেবল হবে। তাহলে সোডিয়াম একটা ইলেকট্রন ক্লোরিনকে দিয়ে কি তৈরি করবে? সোডিয়াম একটা ইলেকট্রন চলে যাবে সোডিয়াম প্লাস, তাহলে ইলেকট্রনিক কনফিগারেশন হবে 2, 8, এবং ক্লোরিন সেই ইলেকট্রনটা নিজের কক্ষে নিয়ে তার বাইরের কক্ষে ইলেকট্রন করবে 8। তার ফলে তার ইলেকট্রনিক কনফিগারেশন হবে 2, 8, 8। এবার এই সোডিয়াম প্লাস আর এই ক্লোরিন মাইনাস পরস্পরের সাথে তড়িৎ আকর্ষণ বল দ্বারা যুক্ত হয়ে NaCl যৌগটি তৈরি করবে। তো বুঝতে পারলে, এই ক্যাটায়ন এবং অ্যানায়ন পরস্পরের কাছে আসলে স্থির তড়িৎ আকর্ষণ বলের দ্বারা পরস্পরের সাথে যুক্ত হয়ে NaCl যৌগটি তৈরি করবে। আমরা নেক্সট আরেকটা উদাহরণ দেখছি। LiF, লিথিয়াম LiH মানে লিথিয়াম হাইড্রাইড। এই উদাহরণটা কেন নিলাম? এটা অষ্টক নিয়মের একটা ব্যতিক্রম নিয়ম হিসাবে এটা উদাহরণটা নিলাম। দেখো এখানেও কিন্তু ধাতু লিথিয়াম এবং অবশ্যই অধাতু হচ্ছে হাইড্রোজেন। এক্ষেত্রে আমরা কি বলেছি? নিকটতম নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস লাভের চেষ্টায়। তাহলে লিথিয়াম, হাইড্রোজেন, বেরিলিয়াম এরা পর্যায় সারণীতে যার কাছে আছে সেটা কিন্তু কে? সেটা হচ্ছে হিলিয়াম, যার বাইরের কক্ষে ইলেকট্রনিক কনফিগারেশন কি? 2। তাহলে এখানে কিন্তু অষ্টক নীতি প্রয়োগ হবে না, এখানে দ্বৈত নীতি প্রয়োগ হবে, কারণ লিথিয়াম তার বাইরের কক্ষে 2টো ইলেকট্রন রাখার চেষ্টা করবে এবং হাইড্রোজেনও তার বাইরের কক্ষে 2টো ইলেকট্রন রাখার চেষ্টা করবে। তাহলে দেখো লিথিয়ামের হচ্ছে 3, 2, 1 এবং হাইড্রোজেনের একটা ইলেকট্রন, তাহলে 1। তাহলে লিথিয়াম ইলেকট্রনটাকে দেখালাম এইভাবে এবং হাইড্রোজেনের ইলেকট্রনটাকে দেখালাম এইভাবে। তাই লিথিয়াম কি করবে? একে একটা ইলেকট্রন দিয়ে দেবে। লিথিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে তৈরি করবে লিথিয়াম প্লাস, তাহলে বাইরের কক্ষে তার 2টো ইলেকট্রন থাকছে, আর হাইড্রোজেন এই ইলেকট্রনটা নিয়েই তৈরি করবে হচ্ছে H মাইনাস।
তাহলে হাইড্রোজেনেরও দুটো ইলেকট্রন হচ্ছে। এবার দুটো পরস্পর বিপরীতধর্মী আয়ন পরস্পরের সাথে যুক্ত হয়ে তৈরি করবে লিথিয়াম হাইড্রাইড। এটা হচ্ছে অষ্টক নিয়মের বাইরে, অষ্টক নিয়মের বাইরে আয়নীয় বন্ধন তৈরি হচ্ছে। বুঝতে পারলে? নেক্সট আরেকটা উদাহরণ আমরা দেখি, ক্যালসিয়াম অক্সাইড। ক্যালসিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন, ক্যালসিয়াম কত? 20 অ্যাটমিক নাম্বার, তাহলে 2 8 8 2, এবং অক্সিজেনের অ্যাটমিক নাম্বার 8, তার মানে 2 6। তাহলে ক্যালসিয়ামের বাইরের কক্ষে দুটো ইলেকট্রন আছে, অক্সিজেনের বাইরের কক্ষে 6টা ইলেকট্রন আছে। তাহলে ক্যালসিয়াম কি করবে? এই বাইরে দুটো ইলেকট্রন দিয়ে দিতে চাইবে, তবেই তার 8টি ইলেকট্রন হবে। তাহলে এই দুটো ইলেকট্রন ক্যালসিয়াম দিয়ে তৈরি করবে ক্যালসিয়াম 2+, তার ফলে ইলেকট্রন কনফিগারেশন হবে 2 8 8। এবং অক্সিজেন এই দুটো ইলেকট্রনই, যে ক্যালসিয়াম যে দুটো ইলেকট্রন দিয়ে দিচ্ছে, এই দুটো ইলেকট্রনই নিয়ে তৈরি করবে O2-। তার ইলেকট্রনিক কনফিগারেশন হবে 2 8। এবার এই ক্যালসিয়াম 2+ এবং 2- পরস্পরের সাথে যুক্ত হয়ে তৈরি করবে ক্যালসিয়াম অক্সাইড, এই আয়নীয় যৌগটি। এদের মাঝখানে কি তৈরি হচ্ছে? আয়নিক বন্ড। তাহলে বুঝতে পারলে আয়নিক বন্ধন কিন্তু সেইভাবে কোনো এরকম একদম বন্ধন নয়, মানে একটা দাগ দিয়ে দেখানো যায় না, এটা একটা আকর্ষণ বল। কি আকর্ষণ বল? স্থির তড়িৎ আকর্ষণ বল। এবার আমরা দেখব আয়নীয় যৌগের কয়েকটি বিশেষ বৈশিষ্ট্য। এবার আমরা আয়নীয় যৌগের কয়েকটি বৈশিষ্ট্য দেখব। প্রথম হচ্ছে ভৌত অবস্থা, মানে কোন অবস্থায় থাকে রুম টেম্পারেচারে। তাহলে আমরা দেখছি যে এটা আমরা একটা উদাহরণ হিসাবে আমরা যদি সোডিয়াম ক্লোরাইডটা নিয়ে আলোচনা করি তাহলে আমাদের বুঝতে সুবিধে হবে। আমরা বললাম যে একটা সোডিয়াম প্লাস এবং একটা ক্লোরিন মাইনাস যখন কাছাকাছি আসছে তখন তারা পরস্পরের সাথে যুক্ত হচ্ছে, কিন্তু একটা সোডিয়াম প্লাসের যে তড়িৎ ক্ষেত্র থাকছে তার একটা ক্লোরিন মাইনাস আয়ন কিন্তু প্রশমিত করতে পারে না। এর তড়িৎ ক্ষেত্র আরও বিস্তৃত। তাহলে সেই তড়িৎ ক্ষেত্রকে প্রশমিত করার জন্য একটা সোডিয়াম প্লাসের চারিদিকে 6টা ক্লোরাইড মাইনাস আয়ন থাকছে, এবং একই রকমভাবে ক্লোরাইড মাইনাস অ্যানায়নের যে তড়িৎ ক্ষেত্র সেও প্রশমিত হবে 6টা সোডিয়াম প্লাস তার চারিদিকে থাকলে। বুঝতে পারছো? একটা সোডিয়ামের চারপাশে যেরকম 6টা ক্লোরাইড মাইনাস আয়ন থাকলে তার পুরো তড়িৎ ক্ষেত্রটা প্রশমিত হবে, এবং একটা ক্লোরিনের চারপাশেও 6টা সোডিয়াম প্লাস থাকবে। এবং এই 6টা থাকার জন্য তারা কোথায় যাচ্ছে? তারা একটা ত্রিমাত্রিক কেলাসাকার জালকের মধ্যে চলে যাচ্ছে। তার মানে সোডিয়াম প্লাস আর ক্লোরাইড মাইনাস শুধু কাছাকাছি আসলো তাই নয়, তারা কিন্তু একটা ত্রিমাত্রিক কেলাস গঠন লাভ করলো, একটা জালকাকার কেলাস গঠন লাভ করলো। এবং তোমরা সেটা একটা স্লাইডের মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করছি। এবার আমরা দেখো সোডিয়াম ক্লোরাইডের যে কেলাস গঠনটা কীরকম হয় সেটা আমরা দেখতে পাচ্ছি। দেখো যে এখানে লাল যে বিন্দুগুলো সেটা হচ্ছে সোডিয়াম প্লাস, সাইজে ছোট ক্যাটায়ন বলে, আর ক্লোরাইড মাইনাস আয়নটাকে আমরা নীল বিন্দু দিয়ে দেখিয়েছি। তাই দেখতে পাচ্ছ যে কীরকম একটা কেলাস গঠন পাচ্ছে সোডিয়াম ক্লোরাইড, এবং একটা সোডিয়াম প্লাসের চারপাশে 6টা ক্লোরাইড মাইনাস এবং একটা ক্লোরাইড মাইনাস আয়নের চারপাশে 6টা সোডিয়াম প্লাস থাকছে। এবং এই কেলাস গঠন হওয়ার জন্য সোডিয়াম ক্লোরাইডের কিন্তু আরও এনার্জি কমছে, যেটাকে বলা হচ্ছে ল্যাটিস এনার্জি। আরও এই কেলাস গঠন পাওয়ার জন্য তার শক্তিটা কমে যাচ্ছে, তার মানে ল্যাটিস এনার্জি সে ত্যাগ করছে, এবং তার ফলে এই সোডিয়াম ক্লোরাইডের স্ট্রাকচারটা আরও বেশি স্টেবল হচ্ছে এবং ত্রিমাত্রিক কেলাস গঠনটা লাভ করছে। তাহলে আমরা দেখি যে এখানে কিভাবে সোডিয়াম ক্লোরাইডগুলো সুসজ্জিত আছে। যে দেখো এখানে হচ্ছে ক্লোরাইড মাইনাস যেটা আছে তার চারপাশে 6টা সোডিয়াম প্লাস কোথায় আমরা দেখতে পাচ্ছি? এই একটা, দুটো, তিনটে, আবার একটা ইউনিট সেল ওপরে আছে, তাহলে 4টে, আর এদিকে একটা 5টা, আর এদিকে একটা 6টা। তাহলে একটা
সোডিয়াম একটা ক্লোরাইড মাইনাস আয়ন 6টা সোডিয়াম প্লাস দিয়ে আছে। আবার একটা সোডিয়াম প্লাস আয়ন দেখি কিভাবে আছে। তাহলে এখানে 1টা 2টো 3টে 4টে, এদিকে একটা ইউনিট সেল আছে, তাহলে ওখানে একটা 5টা, ওপরে একটা ইউনিট সেল আছে, সেটা হচ্ছে 6টা। তাহলে একই রকমভাবে তারা সুসজ্জিত হয়ে আছে এবং 6টা চারিদিকে আয়ন ধরে আছে বিপরীতধর্মী, এবং তার জন্য সেটা অষ্টতলকীয় একটা ভয়েড বা গহ্বর তৈরি করছে। তাহলে এই আকৃতি পাওয়ার জন্য তার কি কি বৈশিষ্ট্য হচ্ছে সেটা আমরা এখন বোর্ডে দেখি। তাহলে আমরা দেখলাম যে সোডিয়াম ক্লোরাইডের কীরকম একটা ত্রিমাত্রিক কেলাস আকৃতি লাভ করছে। তাহলে দেখতে পাচ্ছি যে সোডিয়াম ক্লোরাইডের কেলাস আকৃতি লাভ করার জন্য আমরা যদি বলি সোডিয়াম ক্লোরাইডের আণবিক ওজন 58.5, সেটা কিন্তু ভুল হবে, কারণ সোডিয়াম ক্লোরাইডের তো একক অণুর অস্তিত্ব নেই। সোডিয়াম ক্লোরাইড মানেই হচ্ছে অনেকগুলো সোডিয়াম প্লাস এবং অনেকগুলো ক্লোরাইড মাইনাস আয়ন একটা জালকাকার কেলাসে আবদ্ধ থাকছে। তাই এখানে একক অণুর যেহেতু অস্তিত্ব নেই, তাহলে আণবিক ওজন আমরা 58.5 বলতে পারি না। তাহলে সেক্ষেত্রে আমাদের কি বলতে হবে, সোডিয়াম ক্লোরাইডের কিন্তু আণবিক ওজন অবশ্যই হবে না, যেটা হবে সেটা হচ্ছে সংকেত ওজন। এটাকে 58.5, এটা তার সংকেত থেকে পাওয়া যাচ্ছে, তাই এটাকে বলা হবে হচ্ছে সংকেত ভর বা সংকেত ওজন। তাহলে বুঝতে পারলে সোডিয়াম ক্লোরাইড বা তার মতন যে কোনো আয়নীয় যৌগের কিন্তু আমরা সংকেত থেকে ভর পাবো, কারণ তাদের কেলাস গঠন হওয়ার জন্য তাদের একক অণুর অস্তিত্ব থাকবে না। তাহলে ভৌত অবস্থা কি? ভৌত অবস্থা অবশ্যই এই আয়নীয় যৌগের ভৌত অবস্থা অবশ্যই কি হবে, কঠিন হবে। এর নেক্সট যে ধর্ম সেটা হচ্ছে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক। তাহলে বুঝতে পারছো যে আয়নীয় যৌগগুলোর এই কেলাস আকৃতি লাভ করার জন্য প্রচণ্ড স্টেবল হচ্ছে, এবং এই কেলাস থেকে আয়নকে বার করার জন্য আমাকে কিন্তু প্রচুর শক্তি দেবে, এবং সেই শক্তিটা কিভাবে দিতে হবে সেটা অবশ্যই তাপমাত্রা। তার মানে এদের বয়লিং পয়েন্ট বা মেল্টিং পয়েন্ট কিন্তু অনেক হাই হবে। যেরকম সোডিয়াম ক্লোরাইডে যদি ধরি, সোডিয়াম ক্লোরাইডের মেল্টিং পয়েন্ট হচ্ছে প্রায় 800-র কাছাকাছি, এবং বয়লিং পয়েন্ট তো আরও অনেক বেশি, সেটা হচ্ছে 1440 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে আয়নীয় যৌগের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক দুটোই কিন্তু প্রচণ্ড হাই হবে। নেক্সট হচ্ছে তড়িৎ পরিবাহিতা, মানে এরা কি তড়িৎ পরিবহন করবে কি করবে না। তাহলে এদের একটাই বৈশিষ্ট্য দিয়ে সমস্ত হবে, সেটা হচ্ছে মাঝের যে স্থির তড়িতাকর্ষণ বল এবং কেলাস গঠন। তাহলে দেখতে পাচ্ছি যে আয়নীয় যৌগের মাঝখানে তো স্থির তড়িতাকর্ষণ বল কাজ করছে, এবং তাদের মধ্যে তারা কেলাস গঠন লাভ করছে। যখন তারা কেলাসে থাকছে তাদের মুক্ত আয়ন থাকছে না, এবং মুক্ত আয়ন না থাকলে কিন্তু তড়িৎ পরিবহন করা যায় না, কারণ আয়নসই তড়িৎ পরিবহন করে। তাহলে যখন এরা কঠিন থাকছে, যখন এই যৌগগুলো কঠিন থাকছে, তাদের মধ্যে আয়নস থাকছে না, তার ফলে এরা তড়িৎ পরিবহন করতে পারে না। কিন্তু যদি বাইরে থেকে তাপ দিয়ে এদেরকে একটু গলানো যায়, তখন 2-4টে আয়নস কিন্তু এই কেলাস গঠন থেকে বের হতে পারে, তখন এরা কিছুটা তড়িৎ পরিবহন করতে পারবে। আর যদি ধ্রুবীয় দ্রাবক যেরকম জল এদের মাঝখানে ঢুকে এদের যে তড়িতাকর্ষণ বল এটাকে ভেঙে দিতে পারে, তখন আয়নসগুলো সম্পূর্ণভাবে মুক্ত হয়ে যায়, তখন কিন্তু এরা তড়িৎ পরিবহন করতে পারবে। তাহলে বুঝতে পারছি যে আয়নসগুলো কঠিন অবস্থায় কখনোই তড়িৎ পরিবহন করবে না এই যৌগগুলো, কিন্তু গলিত বা দ্রবীভূত অবস্থায় এরা তড়িৎ পরিবহন করবে। এই অংশটা দিয়ে কিন্তু মাধ্যমিকে তোমাদের অনেক রকমের প্রশ্ন আসছে যে গলিত অবস্থায় বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করছে, কিন্তু কঠিন অবস্থায় করছে না। তার কারণ তো বুঝতেই পারছো, গলিত বা দ্রবীভূত অবস্থায় হলে এদের আয়নসগুলো আমরা ফ্রিভাবে পাচ্ছি। এবার আমরা নেক্সট ধর্ম দেখব। প্রথমে দেখে নিই বন্ধন অভিমুখ, মানে যে বন্ধনের কোনো অভিমুখ থাকবে কি। আয়নীয় যৌগ যখন তৈরি হচ্ছে, তারা যে কোনো দিক থেকেই কিন্তু একটা ক্যাটায়ন একটা অ্যানায়নকে আকর্ষণ করতে পারে, তার নির্দিষ্ট কোনো বন্ধন অভিমুখ আয়নীয় যৌগে থাকবে না। নেক্সট যে ধর্ম দেখব সেটা হচ্ছে দ্রাব্যতা। আমরা আগেই দেখলাম যে আয়নীয় যৌগের ক্ষেত্রে ধ্রুবীয় যদি দ্রাবক হয়, তবে তারা তাদের আয়নসগুলোর মাঝে যে তড়িৎ আকর্ষণ বল সেটাকে ভাঙতে পারে, তার ফলে তারা তখন তাতে দ্রবীভূত হয়। যেরকম সোডিয়াম ক্লোরাইড জলে দ্রবীভূত হয়, কারণ জল এই সোডিয়াম এবং ক্লোরিনের মধ্যে, সোডিয়াম প্লাস এবং ক্লোরিন মাইনাসের মধ্যে যে আকর্ষণী বল সেটাকে ভেঙে ফেলতে পারে, তার ফলে সোডিয়াম প্লাস আয়ন মুক্ত হয়, এবং সেই সোডিয়াম প্লাস আয়নের চারিদিকে 6টা জল ঘিরে থাকে। আবার ক্লোরিন মাইনাস আয়নের চারিদিকেও 6টা জল ঘিরে থাকে। এটা আমরা এখন একটা স্লাইডে দেখলে বুঝতে পারবো।
দেখো সোডিয়াম ক্লোরাইড যখন জলে দ্রবীভূত হয় তখন জল কি করে, যেহেতু ধ্রুবীয় দ্রাবক, সেই সোডিয়াম প্লাস আর ক্লোরিন মাইনাসের যে স্থির তড়িৎ আকর্ষণ বল সেটাকে ভেঙে দেয় এবং তার ফলে একটা সোডিয়াম প্লাসের চারিদিকে ক্লোরিন মাইনাসের পরিবর্তে এখন জল কিভাবে ঘিরে থাকছে, ঠিক একই রকমভাবে 6টা জল ঘিরে থাকছে। আবার একই রকমভাবে ক্লোরিনকেও কিন্তু 6টা জলের অণু এইভাবে ঘিরে থাকে। তাহলে এক্ষেত্রে কিন্তু এরা দ্রবীভূত হয়ে যাচ্ছে, কারণ এই দ্রাব্য হওয়ার জন্য এদের যে ল্যাটিস এনার্জি থেকেও এই দ্রাব্যতা বা দ্রবণায়ন শক্তিটা বেশি হওয়ার জন্য এরা জলে দ্রবীভূত হয়ে যাচ্ছে বা ধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হচ্ছে। কিন্তু যদি অধ্রুবীয় দ্রাবক যেরকম বেঞ্জিন, ক্লোরোফর্ম, এগুলো এদের মাঝের বল ভাঙতে পারবে না, তার ফলে এরা কিন্তু তাতে দ্রবীভূত হবে না। তাহলে আয়নীয় যৌগ কেবলমাত্র ধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হতে পারবে। নেক্সট আমরা যে টপিকটা দেখব সেটা হচ্ছে সমযোজী বন্ধন। এই তত্ত্বের প্রবক্তা 1916 খ্রিস্টাব্দে বিজ্ঞানী জি.এন. লুইস সমযোজতা তত্ত্ব প্রয়োগ করে। আমরা দেখলাম যে দুটো বিপরীতধর্মী যদি মৌল হয় সেক্ষেত্রে আমাদের তড়িৎযোজী বন্ধন হবে। যদি একই ধরনের বা প্রায় সমান দুটো মৌল হয় সেক্ষেত্রে কী ধরনের বন্ধন তৈরি হবে। তাহলে আমরা সংজ্ঞায় দেখতে পাচ্ছি যে সমান বা প্রায় সমান তড়িৎ ঋণাত্মকতা সম্পন্ন একই বা ভিন্ন মৌলের দুটি পরমাণুর সর্ববহিস্থের কক্ষে এক বা একাধিক ইলেকট্রন জোড়কে সমভাবে ব্যবহারের ফলে সংশ্লিষ্ট পরমাণুতে যে রাসায়নিক বন্ধন গঠন হয় বা করে তাকেই বলা হয় সমযোজী বন্ধন। এটাকে আমরা যদি পার্ট করে বুঝি তাহলে আমাদের বুঝতে সুবিধে হবে। তাহলে প্রত্যেকটি পরমাণুর বাইরের কক্ষে ইলেকট্রন আছে, সেটা একটা বা দুটো বিজোড় ইলেকট্রন হতে পারে। তাদেরকে দুটো পরমাণু যদি সমভাবে ব্যবহার করে, এই একটা ইলেকট্রন বা দুটো বা তিনটে সমভাবে ব্যবহার করে একটা ইলেকট্রন জোড় তৈরি করে যে বন্ধন তৈরি করছে তাকে বলা হচ্ছে সমযোজী বন্ধন। তাহলে এক্ষেত্রে কিন্তু ইলেকট্রন জোড়গুলো হচ্ছে এক একটা করে বন্ধন। তাহলে আমরা কয়েকটা উদাহরণ দিয়ে যদি দেখি তাহলে আমাদের বুঝতে সুবিধে হবে। এবার দেখো সমযোজী বন্ধন আমরা বললাম যে একটা ইলেকট্রন জোড় বা দুটো বা তিনটে ইলেকট্রন জোড় ব্যবহার করে দুজনেই সমানভাবে দুটো পরমাণুই অংশগ্রহণ করে এবং বন্ধন তৈরি হয়, সেটাই হচ্ছে সমযোজী বন্ধন। এবার যদি একটা ইলেকট্রন জোড় থাকে, মানে প্রত্যেক পরমাণু থেকে একটা করে ইলেকট্রন আসলো, তাহলে এক বন্ধন তৈরি হলো। যদি দুটো ইলেকট্রন জোড় থাকে তাহলে মানে দুটো বন্ধন বা দ্বিবন্ধন, যেরকম অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড এরকম প্রভৃতিতে আমরা দেখতে পারি। এবং যদি তিনটে বন্ধন থাকে তবে সেক্ষেত্রে আমরা ত্রিবন্ধন পাবো, মানে তিনটে ইলেকট্রন জোড় আছে, যেরকম নাইট্রোজেন, HCN এই যৌগগুলোর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমরা এখন কয়েকটা যদি উদাহরণ নিই তাহলে আমাদের বুঝতে সুবিধে হবে। এবার আমরা কয়েকটি সমযোজী যৌগ লুইস ডট গঠনের মাধ্যমে তৈরি হওয়া দেখছি। দেখো হাইড্রোজেন দুটি পরমাণু একসাথে যুক্ত হয়ে হাইড্রোজেন অণু তৈরি করছে কিভাবে। তাহলে এই হাইড্রোজেনের একটা ইলেকট্রন আছে, এই হাইড্রোজেনেরও একটা ইলেকট্রন আছে এবং এরা কাছাকাছি এসে এই দুটো ইলেকট্রনকে দুজনেই সমভাবে ব্যবহার করবে। তার ফলে এরও দুটো ইলেকট্রন হবে বাইরের কক্ষে এবং এরও বাইরের কক্ষে দুটো ইলেকট্রন হবে। তার ফলে তৈরি হবে H এই সমযোজী বন্ধন এবং হাইড্রোজেন অণুটা তৈরি হচ্ছে। নেক্সট আরেকটা সমযোজী এক বন্ধন দেখছি, এটা একটা যৌগ, সেটা হচ্ছে খুব পরিচিত একটা যৌগ জল। জলের ক্ষেত্রে কি হচ্ছে, দুটো হাইড্রোজেন, তার বাইরের কক্ষে প্রত্যেকের একটা করে ইলেকট্রন আছে, দেখতে পাচ্ছ এই ইয়েলো কালারের ডটগুলো হচ্ছে হাইড্রোজেনের বাইরের কক্ষের একটা ইলেকট্রন। আর অক্সিজেন যে মাঝে আছে তার বাইরের কক্ষে কটা ইলেকট্রন থাকে, 6টা। তাহলে এই অরেঞ্জ যে ডটগুলো সেগুলো হচ্ছে অক্সিজেনের ইলেকট্রন। এবার তারা এইভাবে শেয়ারিংটা করলো যাতে অক্সিজেনেরও 8টা ইলেকট্রন হলো এবং হাইড্রোজেনেরও দুটো, এই হাইড্রোজেনেরও দুটো। দেখো 1 2 3 4 5 6 7 8, আবার এই হাইড্রোজেনের 1 2, এই হাইড্রোজেনের 1 2 এবং তৈরি হলো কি HOH, এই দুটো সমযোজী বন্ধন, মানে জল তৈরি হলো। অবশ্যই এই দুটো নিঃসঙ্গ ইলেকট্রন অক্সিজেনের মাথায় থাকলো। নেক্সট আরেকটি যৌগ দেখছি যেখানে দ্বিবন্ধন তৈরি হচ্ছে, কার্বন ডাই অক্সাইড। কার্বনের বাইরের কক্ষে কটা ইলেকট্রন আছে, কার্বনের বাইরের কক্ষে আছে হচ্ছে 4টে ইলেকট্রন। তাহলে বাইরের কক্ষে ইলেকট্রন 1 2 3 4, এই ইয়েলো ডটগুলো দেখালাম। আর অক্সিজেনের 6টা, 1 2 3 4 5 6। কার্বন কি করতে চাইবে, তার বাইরের কক্ষে 8টা ইলেকট্রন করতে চাইবে। তাহলে 8টা ইলেকট্রন কি করে হবে,
তাহলে এই যে বন্ড এখানে শেয়ারিংটা হবে আর এখানে শেয়ারিংটা হবে। তাহলে কি তৈরি করছে? সি ডাবল বন্ড ও, সি ডাবল বন্ড ও। আর যেরকম ইলেকট্রনগুলো আছে মাথায় সেরকমই থাকছে। তাহলে এই কার্বনের কটা ইলেকট্রন হলো দেখো, 1 2 3 4 5 6 7 8। আর এই অক্সিজেনের কটা ইলেকট্রন হলো এই শেয়ারিংয়ের ফলে? 1 2 3 4 5 6 7 8। এই অক্সিজেনের কটা ইলেকট্রন হলো? 1 2 3 4 5 6 7 8। তাহলে বুঝতে পারছো যে প্রত্যেকেই কিন্তু অষ্টক নীতি স্যাটিসফাইড করলো, ফলে সমযোজী বন্ধন গঠন হলো। নেক্সট আমরা দেখি আরেকটি এক বন্ধনযুক্ত যৌগ অ্যামোনিয়া। অ্যামোনিয়া বাইরের কক্ষে 5টা ইলেকট্রন থাকে। 1 2, এই যে বেগুনি ডটগুলো হচ্ছে অ্যামোনিয়ার নাইট্রোজেনের ইলেকট্রন। 1 2 3 4 5। তার আরও 3টে ইলেকট্রন লাগবে। এই 3টে ইলেকট্রন সে শেয়ারিং কার সাথে করবে? হাইড্রোজেনের সাথে। হাইড্রোজেনের বাইরের কক্ষে একটা ইলেকট্রন, এই হাইড্রোজেনের একটা ইলেকট্রন, এই হাইড্রোজেনের একটা ইলেকট্রন। তাহলে এই শেয়ারিংয়ের ফলে এই হাইড্রোজেনের 2টো ইলেকট্রন হলো, এই হাইড্রোজেনের 2টো ইলেকট্রন হলো, এবং এই হাইড্রোজেনের 2টো ইলেকট্রন, এবং নাইট্রোজেনের 1 2 3 4 5 6 7 8। তার ফলে NH3 এই যৌগটি তৈরি হলো। এবং লাস্ট একটা দেখিনি যৌগ ত্রিবন্ধনযুক্ত যৌগ, মানে 3টে বন্ড আছে। একটা বন্ড মানে হচ্ছে 2টো ইলেকট্রন, 2টো বন্ড মানে হচ্ছে 4টে ইলেকট্রন, আর 3টে বন্ড মানে হচ্ছে 6টা ইলেকট্রন। তাহলে নাইট্রোজেন হচ্ছে বাইরের কক্ষে 5টা করে ইলেকট্রন থাকছে। তাহলে 1 2 3 4 5। এই নাইট্রোজেনেরও 5টা ইলেকট্রন বাইরের কক্ষে, 1 2 3 4 5। তো শেয়ারিংটা এমন করে করতে হবে যার বাইরের কক্ষে তাদের প্রত্যেকেরই 8টা করে থাকে। তাহলে তারা 3টে করে ইলেকট্রন প্রত্যেকে শেয়ার করলো। তার ফলে এই 6টা ইলেকট্রন কিন্তু এই নাইট্রোজেনেরও হলো। তার ফলে 6টা প্লাস 2টো 8টা হলো এই নাইট্রোজেনের। এই নাইট্রোজেনেরও 6টা প্লাস 2টো 8টা হলো। তার ফলে নাইট্রোজেনের কি তৈরি হলো? ট্রিপল বন্ড N, 3টে বন্ড N, এবং 2টো যে অযুগ্ম ইলেকট্রন ছিল তারা থাকলো। এই ট্রিপল বন্ড হওয়ার জন্য নাইট্রোজেন কিন্তু ভীষণ স্টেবল, কারণ এক বন্ধন থেকে দ্বিবন্ধন এবং দ্বিবন্ধন থেকে ত্রিবন্ধন যত যাচ্ছি সেটা তত ভাঙতে আমাদের বেশি পরিশ্রম, মানে বাইরে থেকে বেশি তাপ দিতে হবে। তাই নাইট্রোজেন কিন্তু ভীষণ স্টেবল, মানে এটাকে বলা যায় হচ্ছে একটা নিষ্ক্রিয় গ্যাস হিসাবেও প্রায় নিষ্ক্রিয়র মতন আচরণ করে এই 3টে বন্ড থাকার জন্য। তাহলে আমরা বুঝতে পারলাম যে সমযোজী এক বন্ধন, দ্বিবন্ধন যুক্ত যৌগ বা এক বন্ধনযুক্ত যৌগ এবং ত্রিবন্ধনযুক্ত যৌগ কীভাবে তৈরি হয়েছে। এরকম বহু সমযোজী যৌগ আমরা প্রকৃতিতে দেখতে পারি। বিশেষ করে সমস্ত জৈব যৌগগুলো এই সমযোজী বন্ধনের দ্বারা আবদ্ধ হচ্ছে। এবার আমরা সমযোজী যৌগের কয়েকটি বৈশিষ্ট্য দেখব, কার সাথে তুলনা করে? আয়নীয় যৌগের সাথে তুলনা করে আমরা সমযোজী যৌগের কয়েকটি বৈশিষ্ট্য দেখব। এবার আমরা আয়নীয় যৌগের সাথে সমযোজী যৌগের কিছু ধর্মের পার্থক্য দেখব। তাহলে আমাদের 2টো ধর্মই মোটামুটি জানা হবে। আয়নীয় যৌগের ধর্ম আমরা আগে দেখেছি। তাহলে আমরা দেখলাম যে আয়নীয় যৌগের ভৌত অবস্থা হচ্ছে কঠিন। তাহলে সমযোজী যৌগের ক্ষেত্রে কি হচ্ছে? সমযোজী যৌগগুলো কিন্তু অণু তৈরি করছে, এবং অণুগুলোর মধ্যে পরস্পর এক একটা যে আলাদা আলাদা অণু, সেই অণুগুলোর মধ্যে কি তৈরি হচ্ছে? এইটা ধরো একটা অণু, এটা ধরো একটা অণু। এই অণুদের মধ্যে উইক ভান্ডার ওয়ালস ফোর্স বা বল বিরাজ করছে। তাহলে এখানে কিন্তু একক অণু তৈরি হওয়ার পরে তাদের মাঝে কি তৈরি হচ্ছে? তাদের মাঝে উইক ভান্ডার ওয়ালস ফোর্স, যেটা খুবই হালকা, বা কিছু ক্ষেত্রে হাইড্রোজেন বন্ধন, এই বন্ধনগুলোর মাধ্যমে তারা পরস্পরের সাথে যুক্ত হচ্ছে। তার ফলে সমযোজী যৌগগুলো কিন্তু সাধারণত কঠিন হয় না। তারা কি হয়? যেখানে আয়নীয় যৌগগুলো কঠিন হচ্ছে সেখানে সমযোজী যৌগগুলো সাধারণত হচ্ছে কি লিকুইড, মানে তরল, বা সফট সলিড, এবং অবশ্যই গ্যাস। দেখো তোমাদের চারপাশে যে সমযোজী যৌগ, যেরকম জল, এটা সমযোজী যৌগ, সেটা লিকুইড। সফট সলিড যেরকম ন্যাপথ্যালিন, চিনি, সমযোজী যৌগ, কিন্তু এরা সফট সলিড। যেখানে সোডিয়াম ক্লোরাইড, একটা আয়নীয় যৌগ, কত বেশি কঠিন। এবং গ্যাস তো চারিপাশে দেখতে পাচ্ছ, হাইড্রোজেন, অক্সিজেন, অ্যামোনিয়া, H2S সবই সমযোজী যৌগ, এবং সবগুলোই হচ্ছে গ্যাস। তাহলে সমযোজী যৌগ সাধারণত কি হয়?
লিকুইড, সফট সলিড বা গ্যাস। ব্যতিক্রম অবশ্যই আছে, ব্যতিক্রম হচ্ছে হিরে। হিরে একটা সমযোজী যৌগ হলেও এটা কিন্তু ভীষণ কঠিন। তাহলে ভৌত অবস্থার পার্থক্য বুঝতে পারলে। নেক্সট হচ্ছে বয়লিং পয়েন্ট এবং মেল্টিং পয়েন্টের পার্থক্য। তাহলে বুঝতে পারছো যে মেল্টিং পয়েন্ট আর বয়লিং পয়েন্টে কী হবে। মেল্টিং পয়েন্ট আর বয়লিং পয়েন্ট যেখানে আমরা NaCl দেখেছিলাম প্রায় মেল্টিং পয়েন্ট 810 ডিগ্রি সেন্টিগ্রেড এবং বয়লিং পয়েন্ট 1440 ডিগ্রি সেন্টিগ্রেড, সেখানে সমযোজী যৌগ H2 এর বয়লিং পয়েন্ট কত আমরা জানি 100 ডিগ্রি সেন্টিগ্রেড। CCl4 এর বয়লিং পয়েন্ট কত 77 ডিগ্রি সেন্টিগ্রেড। এই ধরনের, তার মানে অনেকটা কম, কারণ এদের তো কোনো সেরকম কেলাস গঠনও নেই এবং সেরকম শক্তিশালী কোনো বল বিরাজ করছে না। একটা উইক ভান ডার ওয়ালস ফোর্স বা হাইড্রোজেন বন্ড এগুলো বিরাজ করছে, যেগুলোকে ভাঙা অনেক সহজ। নেক্সট হচ্ছে তড়িৎ পরিবাহিতা। আমরা দেখলাম যে সমযোজী যৌগগুলো যখন আয়ন্স বের হতে পারছে তখন তড়িৎ পরিবহন করছে, কিন্তু তড়িৎযোজী যৌগগুলো, সমযোজী যৌগগুলোর ক্ষেত্রে কি হচ্ছে, আয়ন্স তো থাকছে না, তার ফলে এরা তড়িৎ পরিবহন করতে পারছে না। কিন্তু যদি তারা ধ্রুবীয় হয়, ধ্রুবীয় কথাটার মানে হচ্ছে যেরকম HCl, এই যৌগটা যদি দেখি যে HCl এর ক্ষেত্রে এই যে বন্ডটা তৈরি হলো, সেই বন্ডের ইলেকট্রনকে ক্লোরিনের অতিরিক্ত তড়িৎ ঋণাত্মকতার জন্য ক্লোরিন নিজের দিকে টেনে নেয়। তার ফলে ক্লোরিন স্লাইটলি নেগেটিভ চার্জ হচ্ছে এবং হাইড্রোজেন স্লাইটলি পজিটিভ চার্জ হচ্ছে। তার মানে এই HCl এ বন্ধন তৈরি হওয়ার পরেও একটা চার্জ সেপারেশন হচ্ছে, কারণ ইলেকট্রনটা ক্লোরিনের দিকে বেশি ঝুঁকে থাকছে। চার্জ সেপারেশন হওয়ার জন্য এটা ধ্রুবীয় অণুতে তৈরি হচ্ছে, তার ফলে এটা সমযোজী যৌগ কিন্তু ধ্রুবীয় সমযোজী যৌগ। তার ফলে ধ্রুবীয় দ্রাবক যেরকম জল কি করছে, জলে যখন HCl দ্রবীভূত করছি তখন জল এই মাঝে যে বন্ডটা আছে সেই সমযোজী বন্ধনটাকে ভাঙতে পারছে, তার ফলে HCl H+ এবং Cl- এই দুটো আয়নে বিভক্ত হয়ে যাচ্ছে। তার ফলে যেহেতু আয়ন্স পেয়ে যাচ্ছি, তার ফলে এরা তড়িৎ পরিবহন করতে পারছে, তখন এরা তড়িৎ পরিবহন করতে পারছে। তাহলে এটা প্রশ্ন এখান থেকে আসে যে গ্যাসীয় অবস্থায় HCl তড়িৎ পরিবহন করে না, কারণ গ্যাসীয় অবস্থায় HCl এর মধ্যে কোনো আয়ন্স থাকছে না, কিন্তু যেহেতু ধ্রুবীয় তার ফলে জলের মতন ধ্রুবীয় দ্রাবক এদের ভাঙতে পারে এবং তখন আয়ন্সটা আলাদা হয়ে যায় এবং তখন তারা তড়িৎ পরিবহন করতে পারে। তাহলে তড়িৎ পরিবহন সম্বন্ধে যদি বলতে হয় সমযোজী যৌগ, তাহলে তারা যদি অধ্রুবীয় হয় তাহলে তবে তড়িৎ পরিবহন করবে না, কিন্তু তারা যদি ধ্রুবীয় হয় তখন তারা সেই ধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হয়ে তড়িৎ পরিবহন করবে। নেক্সট যেটা সেটা হচ্ছে দ্রাব্যতা। দ্রাব্যতা অবশ্যই দেখলাম যে আয়নীয় যৌগের ক্ষেত্রে তো দেখলাম ধ্রুবীয় বলে তারা ধ্রুবীয় দ্রাবকে দ্রব্য, সমযোজীর ক্ষেত্রেও তাই। লাইক ডিজলভ লাইক মানে হচ্ছে যে যদি অধ্রুবীয় হয় সমযোজী যৌগটা তাহলে অধ্রুবীয় দ্রাবকে দ্রব্য, যেরকম ধরো NaCl কি একটা আয়নীয় যৌগ, এটা দ্রাব্য কিসে হচ্ছে, এটা দ্রাব্য হচ্ছে দ্রাব্য জলে, কারণ এটাও ধ্রুবীয়, মানে এটা আয়ন্স থাকছে এবং এটা ধ্রুবীয়। কিন্তু NaCl কিন্তু অধ্রুবীয় দ্রাবক, বেনজিনে অদ্রাব্য, বেনজিনে কিন্তু এটা দ্রাব্য হবে না। আবার ন্যাপথালিন যদি নিই, তাহলে ন্যাপথালিন একটা সমযোজী যৌগ এবং অবশ্যই অধ্রুবীয়, তাই এটা জলে অদ্রাব্য, কারণ জল এদের মাঝখানে বন্ড ভাঙতে পারবে না, কিন্তু এটা বেনজিন বা CCl4 এ দ্রাব্য। তাহলে সমযোজী যৌগ যদি অধ্রুবীয় হয় তাহলে অধ্রুবীয় দ্রাবকে দ্রাব্য, আর যদি ধ্রুবীয় হয় তাহলে ধ্রুবীয় দ্রাবকে দ্রাব্য, যেরকম HCl জলে দ্রাব্য। নেক্সট যেটা বলতে হবে সমযোজী যৌগের সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে তার বন্ধন অভিমুখ। বন্ধন অভিমুখটা কি সমযোজী যৌগে সেটা বলে আজকে আমরা ভিডিওটা শেষ করব। বন্ধন অভিমুখ কি, আমরা দেখলাম যে আয়নীয় যৌগের কোনো নির্দিষ্ট বন্ধন অভিমুখ নেই, যে কোনো দিক থেকে ক্যাটায়নটা অ্যানায়নকে আকর্ষণ করতে পারে, কিন্তু সমযোজী যৌগের বন্ধন অভিমুখ আছে। কেন? সমযোজী যৌগের যখন এই যে ইলেকট্রনগুলো একসাথে ইলেকট্রনটা যখন একটা ইলেকট্রন আরেকটা ইলেকট্রনের সাথে জোড় বন্ধন করছে, অ্যাকচুয়ালি সেখানে কে জোড় বন্ধন করছে? অ্যাকচুয়ালি সেখানে কিন্তু কক্ষকে অভিলেপন হচ্ছে।
এবং কক্ষকগুলো আমরা জানি ত্রিমাত্রিক অঞ্চলে, মানে স্পেস আমাদের তো ত্রিমাত্রিক, যেরকম স্পেসে আমাদের কি থাকছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। তাহলে এই কক্ষকগুলো এই ত্রিমাত্রিক স্পেসে, মানে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, তাহলে ত্রিমাত্রিক স্পেসে থাকছে, এক্স অক্ষে থাকতে পারে, ওয়াই অক্ষে থাকতে পারে এবং জেড অক্ষে থাকতে পারে নির্দিষ্ট। তাহলে এই কক্ষকগুলোর অভিলেপন যখন হচ্ছে, অভিলেপন হয়ে যখন বন্ধন তৈরি হচ্ছে, তাহলে বন্ধনগুলোর তাহলে নির্দিষ্ট অভিমুখ থাকবে। তাহলে যেখানে আয়নীয় যৌগের কোনো বন্ধনের অভিমুখ নেই, সেখানে সমযোজী যৌগের কিন্তু অবশ্যই বন্ধনের অভিমুখ আছে। এটা আমরা একটা স্লাইডে যদি দেখি তাহলে বুঝতে পারবো। দেখো, মিথেন নামক সমযোজী যৌগটি তৈরি হয়েছে কার্বন এবং হাইড্রোজেনের সাথে সমযোজী বন্ধনের মাধ্যমে। এখানে দেখো, এই যে কার্বনটা আর হাইড্রোজেন, এই যে বন্ডগুলোর মাঝে হাইড্রোজেন, কার্বন আর হাইড্রোজেনের বন্ড কিন্তু মাঝে যে কোণটা, সেটা 109 ডিগ্রি 5 মিনিট প্রত্যেকটার ক্ষেত্রেই। তার ফলে এটা একটা টেট্রাহেড্রাল বা সমচতুস্তলক আকৃতি লাভ করেছে। তাহলে এটা কিন্তু নির্দিষ্ট, যেহেতু এর বন্ডগুলো কক্ষকের মাধ্যমে, অভিলেপনের মাধ্যমে হচ্ছে, তাই কক্ষকগুলোর আকৃতি যেহেতু নির্দিষ্ট, তাহলে কক্ষকের অভিলেপনের ফলে বন্ডগুলোর অভিমুখও নির্দিষ্ট হবে। এই মিথেনের কিন্তু সবসময় এই যে মাঝের যে কোণটা 109 ডিগ্রি 5 মিনিট হবে এবং তার ফলে নির্দিষ্ট জ্যামিতিক আকৃতি সমচতুস্তলক এক্ষেত্রে মিথেন লাভ করেছে। এবং লাস্ট যে সমযোজী যৌগের বৈশিষ্ট্য বলবো, সেটা হচ্ছে আইসোমেরিজম বা সমবয়বতা, যেটা আয়নীয় যৌগের ক্ষেত্রে দেখা যাবে না, যেটা দেখা যাবে শুধুমাত্র সমযোজী যৌগের ক্ষেত্রে। সমবয়বতা বা আইসোমেরিজম কি? যে ধরো, আমি একটা উদাহরণ নিলাম, CH3O CH3 এবং C2H5OH, এই দুটো যৌগের দেখো আণবিক সংকেত এক, C2H6O, এক্ষেত্রেও C2H6O। তাহলে আণবিক সংকেত এক, কিন্তু একেবারে আলাদা গঠন আকৃতি, একেবারে আলাদা দুটো যৌগ। এই রকম যদি যৌগ হয় তাহলে পরস্পরে তাদেরকে বলবো আইসোমার এবং এই ঘটনাকে বলবো আইসোমেরিজম। এটা কেন হয়? এটা কিন্তু সমযোজী যৌগের যে নির্দিষ্ট বন্ধনের অভিমুখ, তার জন্যই এটা ঘটে। তাহলে এটা দেখো, এটা কিন্তু একটা ইথার কম্পাউন্ড আর এটা হচ্ছে ইথানল, তার মানে এটা হচ্ছে একটা অ্যালকোহল কম্পাউন্ড। তাহলে দুটোর আণবিক সংকেত একই, কিন্তু ভিন্ন গঠন আকৃতির জন্য দুটো ভিন্ন যৌগ, এদেরকে বলা হয় আইসোমেরিজম। আবার একই রকমভাবে আরেকটা উদাহরণ যদি দেখি তাহলে আরও ক্লিয়ার হবে যে সম্পূর্ণ একই রকম যৌগ, C+C CH3 CH3 H C CH3 H CH3। দেখো, এই দুটো যৌগ, এটার নাম হচ্ছে 1,2,6-বিউটিন আর এটার নাম হচ্ছে 1,2-ট্রান্স-বিউটিন। তাহলে এই দুটো যৌগে দেখো একদম একই রকম সংখ্যায় আছে। এক্ষেত্রেও যে কটা কার্বন আছে, C4H8, এক্ষেত্রেও C4H8। তাহলে আমরা বললাম একই আণবিক সংকেত বিশিষ্ট কিন্তু ভিন্নধর্মী দুটো। আগেরটা দেখলাম আমরা একেবারে আলাদা দুটো যৌগ, কিন্তু এই ক্ষেত্রে দেখো শুধুমাত্র মিথাইল গ্রুপের ওরিয়েন্টেশন, মানে অভিমুখটা পরিবর্তন হয়েছে। এখানে ছিল একই দিকে মিথাইল গ্রুপ, ডাবল বন্ডের দুটো মিথাইল গ্রুপ, এখানে চেঞ্জ করে কি হলো, হাইড্রোজেনটা উপরে আসলো আর এই মিথাইল গ্রুপটা নিচে আসলো। তার ফলে কিন্তু একদম আলাদা একটা যৌগ তৈরি হচ্ছে, 1,2-ট্রান্স-বিউটিন। তাহলে বুঝতে পারছো যে বন্ধন অভিমুখ হওয়ার জন্য, শুধুমাত্র স্পেসে মিথাইল গ্রুপটা শুধু উপরে নিচে হওয়ার জন্যই একটা আলাদা যৌগ তৈরি হচ্ছে। তার মানে এক্ষেত্রে বন্ধন অভিমুখটা কতটা গুরুত্বপূর্ণ, আণবিক সংকেত এক হলেও এবং সমস্ত কিছু এক হওয়া সত্ত্বেও শুধু স্পেসে এই দুটোর পজিশন চেঞ্জ হওয়ার জন্য একদম সম্পূর্ণ নতুন একটা যৌগ তৈরি হয়েছে। তাহলে আমাদের সমযোজী যৌগ, আয়নীয় যৌগ, তাদের বৈশিষ্ট্য, তারা কিভাবে তৈরি হচ্ছে, কয়েকটা উদাহরণ সবগুলোই আমরা আজকে এই অল্প সময়ের মধ্যে আমি দেখানোর চেষ্টা করলাম। আশা করি তোমাদের কিছুটা হলেও সুবিধে হবে। তোমরা এর উপরে নানা রকম কোশ্চেন মাধ্যমিকের জন্য তৈরি করবে। আমি আজকে এখানে আমার ভিডিওটা শেষ করছি। নমস্কার।